আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমে ভোটের হাওয়া। নির্বাচনের তফসিল ঘনিয়ে আসায় জাতীয় পার্টি প্রভাবিত এলাকাগুলোতে এরশাদ সমর্থকদের কার্যক্রম নিয়ে মানুষের জানার আগ্রহ বাড়ছে। এরকম একটি জেলা কুড়িগ্রাম। প্রতিদিনের ভোটারদের কাছে ছুটছেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তবে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এ জেলায় এখন পর্যন্ত জাপার কোনো কর্মকাণ্ড দৃশ্যমান নয়। শ্যামল ভূমিকায় পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামের ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসন। জেলার নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত আসন ১, সদর রাজারহাট ও ফুলবাড়ী নিয়ে কুড়িগ্রাম ২, উলিপুর উপজেলা নিয়ে ৩ ও চিলমারী, রৌমারী ও চররাজিপুর উপজেলা নিয়ে গঠিত ৪ আসন। সবকটি আসনেই মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। এখানে যারা বিগত সময়ে জাতীয় সংসদের সদস্য হয়েছেন তারা কেউই এই এলাকার মানুষের জন্য কিছু করেন। যে আমরা এই অঞ্চলের মানুষের আমরা উন্নয়ন করতে চাই, এই অঞ্চলের মানুষ যাতে সুখে দুঃখে সবসময় এই জাতীয়তাবাদী শক্তি বিএনপির সাথে থাকে, সেই আকাঙ্ক্ষা আমরা সবসময় করি। কুড়িগ্রামের 4টি আসনে জামাতে ইসলামীর প্রতিনিধি জিতে আসতে পারে। জনগণ যদি তাদেরকে বিজয়ী করতে পারে তাহলে কুড়িগ্রামের সেই অবহেলিত অবস্থা আর থাকবে না, একটা পরিবর্তন চলে আসবে। নবগঠিত এনসিপি প্রার্থী ঘোষণা করেছে একটি আসনে। অভ্যুত্থানের শক্তি হিসেবে 4টি আসনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্য রাজনৈতিক দল নাগরিক ঐক্য আশা করছে জোটবদ্ধ নির্বাচন করলে তারাও জনসমর্থন পাবে। গণতন্ত্র মঞ্চ বলে নাগরিক ঐক্যের সাথে আরও কয়েকটি দল আছে, বিএনপির সঙ্গে বড় জোটে আছে। আমার বিশ্বাস এই আসনটি আমরা জিতে আসতে পারব। অতীতে জাতীয় পার্টি ভালো করলেও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবার তারা মুখে কুলু পেটেছেন। উত্তরের জেলা কুড়িগ্রামে মোট ভোটার 18,76,688 জন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে বাগেরহাটের ভোটারদের কথা। এবার কোনো মার্কা দেখবো না, কোনো প্রতীক দেখবো না। এবার যোগ্য প্রার্থী যে তাদের আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। যেমন চাই এইটাই আমাদের কামনা। আমরা দিনমজুরি লোক, আমরা দিন আনি দিন খাই। আমরা যাকে যোগ্য মনে করবো আমরা তাদের ভোট দেবো ইনশাআল্লাহ। সবাই চাই যে দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং যদি সব শান্তিপূর্ণ নির্বাচন হয়, নির্বাচন মাঠ যদি শান্ত থাকে অবশ্যই নির্বাচনের ভোট দিতে যাব। এবং যেহেতু প্রথম ভোট দিব, অবশ্যই যোগ্য প্রার্থী আমার যাকে মনে হবে যোগ্য তাকেই ভোট দেব। 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন একটি দেশের স্বপ্ন দেখছি। স্বপ্নটি হচ্ছে এমন যে এই দেশ হবে সাম্যের, এই দেশ হবে নিরাপদের, এই দেশ হবে সমৃদ্ধের। ভোট কেন্দ্রে যাব এবং যাকে খুশি তাকে ভোট দেব, তবে যিনি উপযুক্ত, যিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, যার আশেপাশে কোনো পিএস সিএস এইগুলোর সন্ত্রাসী দালাল মস্তান থাকবে না। আমরা এই রকম একজন জনপ্রতিনিধি চাই। কোনো সুবিধামারি হবে না, কোনো ঝড় করবো না, এবং শৃঙ্খলা থাকবো, খুব সুন্দর পরিবেশ থাকতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি, সুষ্ঠুভাবে যেন আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। তার কাছে যাওয়া যায় যে সাধারণ পাবলিককে ভালো থাকবে তারই ভোট দেবো। সে জিও সব দল মিলে নির্বাচনে আসে, আমরা তাহলে খুশি। কোনো দল দেখবো না, যে ভালো লোক সুস্থ যে ভোট পাওয়ার উপযুক্ত সে ভোট পাবে। আমরা চাই যে বাগেরহাটে উন্নয়ন করবে যে দল, আমরা নিরপেক্ষভাবে যেন ভোট দিতে পারি এবং আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, এরকম প্রার্থী আমরা চাই। যদি আগামীতে সুস্থ এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত থাকে তাহলে আমরা ভোট দিতে যাব। জনগণের সুখ এবং দুঃখের অংশীদারি হতে পারবে এমন একটি আমরা সরকার দেখতে চাই। এবার অন্যান্য সংবাদ।
হবিগঞ্জের আজমেরীগঞ্জের কাকাইলসেও বাজারে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষে 100-র বেশি কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে আজমেরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র বাহিনীর দেশ ও জাতির ক্রান্তি লগ্নে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সে সময় ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ পার্সোনাল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসুদ সহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। পটুয়াখালীর বায়ুফলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের উদ্যোগে স্থানীয় পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। এর আগে পটুয়াখালী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার ঢাকা থেকে বাউফলের নুরায়নপুরে পৌঁছালে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করে কর্মী সমর্থকরা। আজ নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্মবার্ষিকী ও 93তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে ঢাকা সহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বেগম রোকেয়ার জন্মভিটা রংপুরে প্রতিষ্ঠিত রোকেয়া স্মৃতি কেন্দ্রটি দীর্ঘ 24 বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। তবে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এসএন আলোক সুমনের ভিডিও চিত্রে মেইনা লাভলির রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর পায়রাবন্দ ইউনিয়নের ছায়াঘেরা সুশীতল খোর্দ মুরাদপুর গ্রামে জন্মেছিলেন নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত হয়েও রোকেয়ার বাড়িভিটার স্মৃতিচিহ্ন নিশ্চিহ্নের পথে। আজ থেকে 25 বছর আগে যেরকম ছিল সেরকমই আছে। তার বাড়ি এখানে ধরেন কিছুই নাই, শুধু ইটগুলো পড়ে আছে। এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আসার পরে অনেক দূর থেকে আসে। এখানে একটা বিশ্রামাগার হইলে মনে হয় পর্যটকদের জন্য ভালো হইতো। অন্তর্বর্তীকালীন সরকার আসার প্রায় 1 বছরের মতো হয়ে গেল, কিন্তু এখনো আমরা এই জায়গাটার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে রোকেয়া কেন্দ্রটা আরো উন্নত হোক। 24 বছর আগে বেগম রোকেয়ার জন্মভিটায় দৃষ্টিনন্দন স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হয়। তবে দৃশ্যমান কার্যক্রম না থাকায় স্মৃতিকেন্দ্রে নেই প্রাণচাঞ্চল্য। ভারত থেকে তাঁর দেহাবশেষ জন্মভিটায় আনার দাবি গত 2 যুগেও পূরণ না হওয়ায় হতাশ রোকেয়া অনুরাগীরা। রোকেয়ার স্মৃতি বিজড়িত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সংরক্ষণ করা এবং এই বাড়িটাকে পুনর্নির্মাণ করা যায় কিনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা বিবেচনা করা। রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে গবেষণা, গ্রন্থাবলীর অনুবাদ, প্রচার ও প্রকাশনা, সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠিত হলেও শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত শিক্ষা কোর্সে সীমাবদ্ধ থাকছে এর কার্যক্রম। তবে গবেষণা সহ নানা কার্যক্রম চালু করতে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, 5 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচি। বেগম রোকেয়া দর্শন, বেগম রোকেয়ার উপর আমাদের যে গবেষণা, এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট এবং হিস্ট্রি আর্কিওলজি ডিপার্টমেন্ট তারা এখানে গবেষণা করবেন। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে হাতবদল হয়ে বর্তমানে বাংলা একাডেমির মাধ্যমে পরিচালিত হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্মবার্ষিকী ও 93তম মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। সকাল 11টায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ
ইউনিয়নের খুর্দ মুরাদপুর গ্রামে রোকেয়ার জন্মভিটার বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, রোকেয়া স্মৃতি সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। যে সময় 1 মিনিট নীরবতা পালন সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এরপর পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ চত্বরে 3 দিনের মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রোকেয়া দিবসকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি। আমরা যেন অত্যন্ত সুন্দরভাবে, নিরাপদে এবং নির্বিঘ্নে এই যে আয়োজন, এই আয়োজনকে আমরা সফল এবং সার্থক করে তুলতে পারি। রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান যেন আরও সুন্দর এবং সার্থক হয়। নানান কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় ও নেত্রকোনায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে পালিত হয়েছে 8 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। নেত্রকোনায় নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার হয়েছে। সেমিনারে বিভিন্ন পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ক্যাবসহ ব্যবসায়ীরা অংশ নেয়। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 14 পরিবারকে 64 লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল। ভোলায় জীবন দক্ষতা উন্নয়নে বেকার তরুণ তরুণীদের বিশেষ ট্রেডে 5 দিনের প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন জিজেইউএস এর পরিচালক মোস্তফা কামাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা হয়েছে। হবিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। মেহেরপুরের গাংনীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। ময়মনসিংহে মানবাধিকার সংগঠন অধিকার উদ্যোগে নির্যাতন বিরোধী সনদ ও ঐচ্ছিক প্রটোকল বিষয়ে আলোচনা সভা হয়েছে। নিজামুদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে বাড়িঘরে হামলা, নারীদের মারধর, লুটপাট এবং জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে নোয়াখালী সদর উপজেলার হাকিমপুর গ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হারুন ও তার পরিবার। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে রাজশাহীতে জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমির নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। এতে 300-এরও বেশি নারী অংশ নেয়। রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট SM শামসুল আলম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সত্রং চাকমা নির্বাচিত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ডাক্তার আব্দুল রহিম সরকার আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট হয়েছে। খেলায় কোচাশহর একাদশ ফুটবল দল 2-1 গোলে শাখাহার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুড়িগ্রামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।